হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে রাম হরে হরে রাম 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 হরে হরে হরে। হরে। হরে কৃষ্ণ। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী স্বামী নীতি নামিনে নমস্তে নমস্তে সারস্বতী সারস্বতী দেব দেবে গৌরবাণী। গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা গুরু মহারাজের কাছ থেকে শুনেছি, শিল প্রভুপাদকে যখন তার শিষ্যরা জিজ্ঞেস করতেন যে আপনার গুরুদেব সম্বন্ধে কিছু বলুন, তখন প্রভুপাদ বলতেন যে আমার গুরুদেব হচ্ছেন বৈকুণ্ঠ পুরুষ, তার সম্বন্ধে আমি কি বলবো। ঠিক সেই রকম আমরা তো শুনেছি আমাদের গুরু মহারাজ তিনি চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তার সম্বন্ধে গুণকীর্তন করা, তাকে উপলব্ধি করা আমাদের পক্ষে কতটা সম্ভব। যদিও গুরু মহারাজের সঙ্গে অনেক জায়গায় আমি ভ্রমণ করেছি বা গুরু মহারাজের সঙ্গ সান্নিধ্য অনেক পেয়েছি, কিন্তু কতটুকুই বা গুরু মহারাজকে উপলব্ধি করেছি আমার এই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে। গুরু মহারাজ একজন গীতার যে উপদেশ ভগবান দিয়েছেন, যে একজন ভক্তের কিরকম তার তার পরিচয়, গীতার প্রতিটি নির্দেশ গুরু মহারাজের জীবনী থেকে উপলব্ধি করা যায়। তার জীবন প্রণালী পুরোটাই গীতার যে প্রত্যেকটা নির্দেশ যদি কেউ খুব আন্তরিক ভাবে দর্শন করে উপলব্ধি করতে পারবে। যেরকম গীতায় একটা নির্দেশ হচ্ছে সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমসন্তশ্চ মাং ভক্তা নিত্য যুক্তা উপাসতে। সবসময় ভগবানের নাম কীর্তন, ভগবানের সেবা চিন্তায় বিভোর থাকে ভগবানের ভক্তরা। একবার কয়েকদিন আগে একবার গুরু মহারাজের সেবক রয়েছেন দেবগৌরাঙ্গ প্রভু, অনেকদিন ধরে গুরু মহারাজের সেবা করছেন। গুরু মহারাজের সকালের শিফটে থাকেন। গুরু মহারাজকে সকালে ঘুম থেকে তুলেন, স্নান করানো, কাপড় পরানো, সকালের কাজটা খুব কষ্টের কাজ উনি করেন। তো দেবগৌরাঙ্গ প্রভু সংকীর্তনের একজন সিনিয়র বুক ডিস্ট্রিবিউটর ও আমাদের সঙ্গেই থাকে, গুরু মহারাজের সেবা করেন। আমি যখন মায়াপুরে আসি বা যখন আমার সঙ্গে দেখা হয়, আমি একটু শুনতে চাই গুরু মহারাজের কথা, উনি আমাকে বলেন। তো দেবগৌরাঙ্গ প্রভু বলছেন, মহারাজ কয়েকদিন আগে গুরু মহারাজ আমাকে বলছেন, দেব কালকে রাত্রে আমার ঘুম হয়নি। দেবগৌরাঙ্গ জিজ্ঞেস করছেন, গুরু মহারাজ কেন, কোনো শরীর খারাপ বোধ করছেন কেন, ঘুম হয়নি কেন? গুরু মহারাজ বলছেন, না আমি একদম সুস্থ, তোমার রাত্রে যে শিফটে ছিল যে সেবকটা, ওই আমাকে ঘুমাতে দেয়নি। তো বলে কি হয়েছে গুরু মহারাজ, ব্যাপারটা কি আপনি একটু বলুন। বলছে আমি রাত্রে ঘুমাচ্ছিলাম,
ভালো করে ঘুমাচ্ছিলাম। ও আমাকে গিয়ে জাগাচ্ছে, "গুরু মহারাজ ঘুমিয়ে যান। গুরু মহারাজ ঘুমিয়ে পড়ুন।" আরে আমি তো ঘুমাচ্ছি, ঘুমাবো কি? তো দেবগুরু ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারলেন না গুরু মহারাজ কি বলছেন। ওকে ফোন করেছে, "তুমি কালকে রাত্রে গুরু মহারাজকে ঘুমাতে দাওনি?" তখন সে উত্তর দিচ্ছে যে, "হ্যাঁ, আমার বড় অপরাধ হয়ে গেছে। গুরু মহারাজ বিছানায় ঘুমিয়ে আছেন। আর ক্লিকারে জব চলছে কিন্তু। ক্লিক ক্লিক করে জব চলছে।" ও সার্ভেন্ট মনে করছে গুরুমাজ এখনো ঘুমাচ্ছে না, কি ব্যাপার? সারারাত জব করছেন, গুরুমাজ শুয়ে পড়ুন। আসলে গুরু মহারাজ ঘুমিয়েও জব করছেন। ২৪ ঘন্টা সততম কীর্তয়ন্তমান ২৪ ঘন্টা গুরু মহারাজ ভগবানের নাম কীর্তন করে চলেছেন। আপনারা তো দেখেছেন গুরু মহারাজ কাছে কেউ গেলে জগন্নাথের লাঠি দিয়ে আশীর্বাদ করেন। তো এমনি আশীর্বাদ করেন না। লাঠিটা দিয়ে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম। এইরকম পাশে একজনকে রাখেন, কতজনকে আমি আশীর্বাদ দিলাম কাউন্ট করো। ততগুলো আমি হরিনাম করেছি, লিখে রাখো। লকডাউনের সময় আমি মাঝে মাঝে যেতাম। গুরু মহারাজ তো সেবক টিম আছেন। আর আমাকে দেখে সেবকরা বলতো, "মহারাজ আসেন আসেন, গুরু মহারাজকে এখন আমরা খাওয়াবো, আপনি একটু হেল্প করেন।" বলে, "আমি কি হেল্প করব? আমিও তো অসুস্থ।" বলে, "না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার গুরু মহারাজকে খাওয়াচ্ছে আপনি হিসাব করবেন।" বলে, "খাওয়ার সময় হিসাব করাটা কি ঠিক নাকি? কে So, কতবার খাচ্ছে ওটা হিসাব করা ঠিক? এমনি গুরু মহারাজের ডায়েট আছে যে যতটুকু খাওয়া দরকার, কতটুকু গ্রেন খান, কতটুকু সবজি খান, তার হিসাব আছে। কয়বার খাবেন এটা আবার গুনার কি দরকার আছে?" তো আমি একটু হেজিটেশন বোধ করলাম। আমার কাছে কেউ যদি দাঁড়িয়ে থাকে, খাওয়ার সময় আমি নিজে খেতে পারি না। তো গরু মাছ কাছে আমি দাঁড়াবো কি করে? যে গরু মাছ খাবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তখন যে সেবক প্রতিদিন খাওয়ান দুপুরে, উনি বলছেন, "না, ওটা না। গরু মাছকে আমরা যতবার খাওয়াই, তিনি খেতে খেতে বা যে জিনিসটা মুখে দিলাম চিবাতে চিবাতে হরিনাম করতে থাকেন। তিনি বলেছেন কাউন্ট করবে, যতবার খাওয়াচ্ছে আমি ততবার হরিনাম করছি।" অনর্গল তিনি মানে হরিনাম জপ করছেন, অনর্গল জপ করে। কখনো কখনো দেখি যখন গুরুমার সঙ্গে থাকি, গুরুমা সবসময় এইটা করেন, কিন্তু আমি যেটা দেখেছি কখনো কখনো মাতাজিরা আসেন, গর্ভবতী মাতাজিরা, "গুরু মহারাজ প্লিজ ব্লেস মি, আমাকে একটু আশীর্বাদ করুন।" কিছু কিছু বিদেশি মাতাজি আছে তো একদম গর্ব নিয়ে সামনে আছে, "গুরু মহারাজ একটু আশীর্বাদ করেন।" তো গুরু মহারাজ লাঠিটা নিয়ে একদম গর্বে টাচ করে বলবে, "সুপুত্র ভব।" কয়েকদিন আগে রাত্রে চৈতন্য ক্লাসের পরে একজন মাতাজি এসেছেন, বিদেশি মাতাজি, তাকে এরকম আশীর্বাদ করেছেন। গুরু মহারাজ কথা তো পরিষ্কার নয়, কিছু একটা বলেছেন। তো তখন যে সেবক ছিল ও পুনরাবৃত্তি করে বলছে, "গুরু মহারাজ আশীর্বাদ দিয়েছেন সুপুত্র ভব।" গুরু মহারাজ বলছে, "না, আমি সুপুত্র বলিনি, সুপুত্রী ভব।" গুরু মহারাজ জানেন গর্ভে কি আছে, পুত্র না পুত্রী, মানে স্ক্যান করে বলে দেবেন কি আছে। তো অনেকবার এই কাহিনীটা বলেছি। একবার অনেক আগে গুরু মহারাজ তখন সুস্থ ছিলেন। তিনি দুবাইতে প্রচার রেখেছেন। দুবাইয়ের একটা জায়গা হচ্ছে শারজা। তো গুরু মহারাজ দুবাইতে ছিলেন। আর দুবাই শারজা পাশাপাশি একটা শহর, কিন্তু দুটো আলাদা দেশ। তো গুরু মহারাজ দুবাইতে রয়েছেন। শারজা থেকে ভক্তরা এসেছেন গুরু মহারাজকে দর্শন করার জন্য। তো বাঙালি ভক্তরা, বাঙালিদের একজন লিডার ছিলেন বলদেব প্রভু, উনি ভক্তদের নিয়ে গুরু মহারাজের সাক্ষাৎকারে এসেছেন। তো তখন গুরু মহারাজের দর্শন হয়েছে, প্রিচিং রিপোর্ট দিয়েছেন। রিপোর্ট দেওয়ার পরে লিডার বলদেব প্রভু বলছেন, "গুরু মহারাজ, আপনার কাছে একটা ছোট্ট আবেদন নিয়ে এসেছি।" বলছে, "কি? কি রিকোয়েস্ট?" বলে, "আমরা বাঙালি ভক্তরা, আমাদের তো এত টাকা পয়সা নেই, আমরা এক একটা ঘরে ১০ জন, ১২ জন, ১৪ জন থাকি। তো আমাদের পক্ষে এই সবাই একত্রিত হয়ে প্রতি শুক্রবার প্রচার করা সম্ভব নয়। তাই আমরা এই ভদ্রলোক স্বামী স্ত্রীকে দেখিয়ে বলে, এই ভদ্রলোকের বাড়িতে আমরা একটা জায়গা পেয়েছি। ওনার ফ্ল্যাটে ২টো রুম, একটা রুম আমাদের ছেড়ে দিয়েছেন। আমরা ওখানে প্রতি শুক্রবার ভক্তি বিশ্ব প্রচার করি।" তো ভদ্রলোক পুরো ভক্ত ছিলেন না, মানে শুভাকাঙ্ক্ষী, ভক্তদের ভালোবাসেন। ওনার বড় কোম্পানি আছে, আমাদের অনেক ভক্ত ওনার কোম্পানিতে কাজ করেন।
তো শুক্রবার সারাদিন আমরা ভক্তি বৃক্ষ প্রচার করি, সকালে মঙ্গল আরতি থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত। উনি সেইটা আমাদেরকে সুযোগ দিয়েছেন। মানে কতটা ত্যাগ স্বীকার করেছেন। আপনার বাড়িতে যদি দুটো ঘর হয়, একটা ঘর পুরো ছেড়ে দিবেন, সারাদিন কীর্তন করবে, রান্না করবে, নাচবে, আর দুই একটা যদি খুচরা পয়সা থাকে, বাচ্চারা কত উৎপাত করবে, কিন্তু ভদ্রলোক ততটাই সহ্য করে আমাদেরকে সুযোগ দিয়েছেন এই জায়গায় ভক্তি বৃক্ষ প্রচার করার জন্য। তো উনি এতটাই আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, উনার সব রয়েছে, একটা জিনিস উনার ভাগ্যে নেই, উনার কোনো সন্তান নেই। দয়া So, করে গুরু মহারাজ উনাকে কৃপা করুন, উনি যেন একটা সন্তান লাভ করে। তো গুরু আপনারা অনেকেই উপলব্ধি করেছেন, গুরু মহারাজকে কোনো কিছু জিজ্ঞাসা করলে ঝটাপট উত্তর দেন না। কিছুক্ষণ তিনি ধ্যানস্থ হয়ে যান, চুপচাপ হয়ে যান। এখনো কোনো কিছু গুরু মহারাজকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, গুরু চুপচাপ হয়ে যাবেন। এমনি even সরাসরি উত্তর দেন না। even ধ্যানস্থ now, হয়ে শাস্ত্রের কোথায় লেখা আছে সেখান থেকে নিয়ে তিনি সুন্দর করে, মানে একদম মনোমুগ্ধ করে উত্তর দেন। তো গুরু মহারাজ প্রায় ১ মিনিট চুপচাপ। তখন তারপরে গুরু মহারাজ বলছেন, না তো, আমি তো দেখছি মায়ের কোলে শিশু খেলা করছে। তো গুরু মহারাজ তখন তো ভাষা পরিষ্কার, সবাই শুনেছে গুরু মহারাজ কি বলছেন। কিন্তু যিনি প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, আশীর্বাদ চাইছিলেন, বাঙালি লিডার, উনি ভাবলেন, আচ্ছা আমি কি জিজ্ঞাসা করলাম, গুরু মহারাজ কি উত্তর দিলেন। আসলে গুরু মহারাজ মনে হয় আমাদের বাংলা ভাষাটা গুরু মহারাজ মানে ঠিক মতো বুঝতে পারিনি। তখন আবার গুছিয়ে বলার চেষ্টা করছি। গুরু মহারাজ, আসলে আমি বলতে চাইছি এই ভদ্রলোকের কোনো সন্তান নেই। আপনার কাছে আশীর্বাদ চাইছি, উনি যেন একটা সন্তান লাভ করেন। তো গুরু মহারাজও চিন্তা করছেন, ও কি আমার ভাষা বুঝছে না নাকি? আবার গুরু মহারাজ একটু চুপচাপ হয়ে বলছেন, তোমার কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছি এবং তোমার কথার উত্তরও আমি তোমাকে দিয়েছি। তো গুরু মহারাজ বলছেন, আমি দেখতে পাচ্ছি মায়ের গর্ভে ছেলে আছে, ছেলে খেলা করছে আমি দেখছি। সবাই একে অপরকে তাকাচ্ছে, ব্যাপারটা কি? তখন গুরু মহারাজ বলছেন, মাতাজি হয়তো উপলব্ধি করতে পারছে না, কিন্তু উনি একটা ছেলে সন্তান পাবে। সেই ছেলে এখন প্রায় ২৮ না ২৯ বছর হয়ে গেল বয়স। তো জাস্ট আমি বলছিলাম যে গুরু মহারাজ আশীর্বাদ দিচ্ছিলেন না রাত্রে, গুরু মহারাজ বলছে, না আমি বলিনি তো সুপুত্র ভব, উনি একটা খুব সুন্দর কন্যা সন্তান লাভ করবে। তো ততটাই গুরু মহারাজকে একটু জাস্ট ঝলক দিলাম, গুরু মহারাজ কিরকম ব্যক্তিত্ব, যে আমরা so we have আমাদের just পরম given. সৌভাগ্য সেই গুরুদেবকে আমরা গুরু রূপে লাভ করার সৌভাগ্য লাভ করেছি। এই মায়াপুরে গুরু মহারাজ তখন সুস্থ ছিলেন। তো আমরা গুরু মহারাজের সঙ্গে একটা ছোট ক্লাস না মিটিং ছিল আমার মনে নাই, কিন্তু গুরু মহারাজের কাছে আমরা গেছিলাম। লোটাস বিল্ডিং এর নিচে যেটা এখন ভিআইপি প্রসাদ হয়েছে না, ওই ঘরে আমরা বেশ বসে আছি, গুরু মহারাজ এলেন। তো আমাদের এই ভবনের ইনচার্জ লক্ষ্মী গোবিন্দ প্রভু, তো উনি বলছেন যে, প্রভু আমি একটা গুরু মহারাজ কাছ থেকে একটা আশীর্বাদ নিতে চাই। আমি একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি, আমি কি করব কি করব না, গুরু মহারাজকে জিজ্ঞাসা করব। আমি বললাম, ঠিক আছে, আমাদের আলোচনার পরে গুরু মহারাজকে জিজ্ঞাসা করতে পারো, গুরু মহারাজ যাই বলবেন তাই করবে। তো লক্ষ্মী গোবিন্দ প্রভু তখন সেবা করতেন সংকীর্তনে, শচী কুমার প্রভুর প্রায় অ্যাসিস্ট্যান্ট ছিলেন। কিন্তু ম্যানেজমেন্ট থেকে, মানে মায়াপুর ম্যানেজমেন্ট থেকে একটা অফার দিয়েছিল লক্ষ্মী গোবিন্দ প্রভুকে, যে নিউ ভক্তের ইনচার্জ হওয়ার জন্য। যে নিউ ভক্তের ইনচার্জ ছিল তার একটা মানে খারাপ দোষ ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন নিউ ভক্ত ইনচার্জ হওয়ার জন্য লক্ষ্মী গোবিন্দ প্রভুকে একটা অফার দেওয়া হয়েছে। তো আমি ছিলাম বা অনেক ভক্ত ছিল, জিজ্ঞাসা করছেন গুরু মহারাজকে, গুরু মহারাজ আমি সেবা করছি সংকীর্তন ভবনে, কিন্তু মায়াপুর ম্যানেজমেন্ট চাইছেন আমি এনডিপি নতুন ভক্তটা প্রশিক্ষণটা আমি দায়িত্ব নিয়ে দেখাশোনা করি। তো গুরু মহারাজ আপনি বলুন আমি কি করব, আমার পক্ষে কি করা সম্ভব। গুরু মহারাজ কিছুই বললেন না, চুপচাপ শুনলেন। শোনার পরে তিনি কিছুক্ষণ পরে
অন্যান্য কথাবার্তা বলে তিনি চলে গেলেন। তো সেদিন তো গেল। পরের দিন কয়েকদিন গুরু মহারাজের একটা সেমিনার মনে হয়েছিল। কয়েকদিন আমরা গুরু মহারাজের সঙ্গে বসেছিলাম। ও চিন্তা করলো তাহলে আজকেও আবার যাই। জিজ্ঞাসা করেছেন, গুরু মহারাজ কিছু উত্তর দেন নাই। তৃতীয় দিন গুরু মহারাজকে বলছে, গুরু মহারাজ আমি কয়েকদিন ধরে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কিছু উত্তর দিচ্ছেন না। তো আমি বুঝতে পারছি না আমার কথা আপনি বুঝতে পারছেন কিনা, বা আমি কি দুর্ভাগ্য আপনাকে বুঝাতে পারছি না আমার মনের কথাটা। গুরু মহারাজ বলেন, প্রথম দিন থেকে তোমার কথা আমি বুঝেছি, কিন্তু তুমি কি সেবা করবে করবে না সেটা তো আমি তোমাকে নির্দেশ দিতে পারি না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার পক্ষে কোন সেবাটা করা উচিত বা কোন সেবাটা আমি করতে পারবো। আমি তোমাকে বলে দিলাম তুমি নতুন ভক্তটা দেখাশোনা করো, তো তুমি ঠিক মতো দেখলে না, তখন দোষ চাপাবে আমার উপর। আমি তো দেখতে চাইনি, গুরু মহারাজ আমাকে বলল তাই দেখলাম। আবার যদি তোমাকে আমি না বলি, সেটাই তুমি আমার নামে দোষারোপণ করবে। আমি তো করতে চাই, কিন্তু গুরু মহারাজ আমাকে না করলো, আমি কি করি? তাই সিদ্ধান্ত হচ্ছে তুমি ঠিক করবে। তুমি দায়িত্ব, ম্যানেজমেন্ট তোমাকে সব বুঝিয়েছে যে নতুন ভক্তদের দেখতে গেলে কি করতে হবে, ক্লিয়ার তোমাকে বুঝিয়েছে। তুমি সিদ্ধান্ত নেবে, আমার কাছ থেকে আশীর্বাদ নেবে। এইটুকু আমি দিতে পারি, কিন্তু আমি তোমাকে বলতে পারি না তুমি কি করবে। তুমি অবশ্যই দায়িত্ব নেবে। অনেক সেবা, কোন সেবা হয়তো আমাদের জানা নাই, অনেক দায়িত্বপূর্ণ। কিন্তু তুমি যদি দায়িত্ব নাও, আমার আশীর্বাদ চাও, তাহলে তুমি জীবনে সফল হতে পারে। কিন্তু কোন সেবা করবে সেটা আমি তোমাকে নির্দেশ দেব না। তুমি যদি মনে করো যে আমি নতুন ভক্ত ডিপার্টমেন্ট দেখবো, যা সেবা আছে আমি অনেকটাই করতে পারবো, কিছু সেবা আছে হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ম্যানেজমেন্টও তোমাকে জানে তোমার কতটুকু যোগ্যতা আছে, তারা তোমাকে দিতে চাইছে, তুমি নিতে পারো। কিন্তু আমার পারমিশন নয়, কেবল আমার আশীর্বাদ চাইবে। আমি আশীর্বাদ তোমাকে দিতে পারি, এই অধিকার আমার আছে। তো দুদিন ধরে গুরু মহারাজ কাছে এসে গুরু মহারাজ কিছু উত্তর দেননি, খুব মাথাটা ভার হয়ে গেছিল। কিন্তু গুরু মহারাজ এত সুন্দরভাবে মিশলেন বা এত সুন্দরভাবে কথা আদান প্রদান করলেন, লক্ষ্মীবন্ধু খুবই সন্তুষ্ট হয়ে গেলেন। এখান থেকে অনেকগুলো শিক্ষা লাভ করি, তবে একটা বিশেষ শিক্ষা হচ্ছে গুরু মহারাজ কিভাবে সকলের যত্ন নেন। তো তোমার পরিস্থিতি আমি বুঝতে পেরেছি, 2 দিন ধরে 3 দিন ধরে আমার কাছে আসছো, তোমার সেবার থেকে আমার কাছে এসে তোমার মাথাটা বেশি ভার হয়ে গেছিল, তাই না? তো এখন তুমি খুশি কিনা, না আর কি জিজ্ঞাসা করতে চাও? তো বলছে হ্যাঁ গুরু মহারাজ খুব খুশি। তাহলে তুমি এখন কি করবে, কি সেবা করবে? গুরু মহারাজ আমি মনে করছি ওই গ্রন্থ বিতরণ করি, ওই সংকীর্তন ডিপার্টমেন্টের সেবা করবো, ওইটা আমি ভালো করে করব। ব্যাস পরিষ্কার। ঠিক আছে, তুমি সেরকম অথরিটিকে বলে দাও এবং ভালোভাবে সেবা করো, খুশিতে ভক্তি জীবন পালন করো। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আমাদের ইসকনে একটা নতুন কোর্স এসছে, ডিভোটি কেয়ার। তো এখন এই ডিভোটি কেয়ার নিয়ে খুব সেমিনার, খুব চর্চা এবং খুব জোর দেওয়া হচ্ছে। কিন্তু গুরু মহারাজ আমি প্রথম থেকে দেখছি, আমি যতদিন থেকে গুরু মহারাজকে দেখেছি, গুরু মহারাজ নিজেই হচ্ছেন ডিভোটি কেয়ারের একজন ব্যক্তিত্ব। যেখানে যান ভক্তদের নাম ধরে ডাকে আর জিজ্ঞাসা করেন খেয়েছো কিনা, কেমন আছো। এই দেখুন গুরু মহারাজের সঙ্গে যে সার্ভেন্ট টিম আছে, হ্যাঁ, গুরু মহারাজের সার্ভেন্ট টিম, চৈতন্য বুক কম্পাইলেশন টিম, আর্কাইভ টিম, কমপক্ষে গুরু মহারাজের সঙ্গে প্রায় 40-42 জন একটা সংসার নিয়ে ঘুরছেন গুরু মহারাজ। বিশেষ করে যে সার্ভেন্ট টিম আছে, প্রতিদিন গুরু মহারাজকে উঠানো, স্নান করানো, কাপড় পরানো, দাঁড় করানো, মিটিং এ নিয়ে যাওয়া, ঔষধ খাওয়ানো, খাইয়ে দেওয়া, সবকিছু করাতে হচ্ছে গুরু মহারাজকে। তো তাদেরকে যারা করছে, আপনি বলেন 2008 থেকে এখন হয়ে গেল 14-15 বছর, 16 বছর কন্টিনিউ একই টিম কিন্তু সেবা করে চলেছেন। একই টিম। হতে পারে তিনি গুরুদেব, আমরা শিষ্য যারা সেবা করছেন, কিন্তু সেবাটা অনেক কঠিন। কিন্তু
কিন্তু তাদের সঙ্গে তাদের যত্ন নেওয়া, তাদের সঙ্গে ঠাট্টা, তামাশা, মজা সব করে ভালো এত জমিয়ে রাখেন সবসময়। কেউ গরু মাছকে ছাড়তেও পারে না, আর গরু মাছও তাদেরকে ছাড়ে না। তো গরু মাছ মানে কখনো, কখনো একদম শিশুর মতো সবাই ওনাকে দাঁড় করাবেন, ইউরিন পাস করাবেন। বলে, "তোমরা গল্প বলো, তাহলে আমি প্রস্রাব করব। না হলে না কিন্তু।" ব্যাস। তো আমি যাই মাঝে, মাঝে। এত জমিয়ে রাখেন গরু মহারাজ। কেউ একটু ফিল করে না যে আপনি চিন্তা করে দেখেন, আপনার নিজের বাবা-মাও যদি অসুস্থ হয়, আপনি কি করবেন? একটা আয়া রেখে দেবেন, তাই না? কিন্তু গরু মাছ তাদেরকে নিয়ে চলছেন বছরের পর বছর। কেউ একদম বোরিং ফিল করে না। গরু মাছ এতটাই তাদের যত্ন নেয়। তুমি খেয়েছো কিনা? তোমার শরীর ঠিক আছে তো? আজকে কিরকম ফিল করছো? খুঁটিয়ে, খুঁটিয়ে জিজ্ঞেস করেন। এইরকম যত্ন নেন, কে ছাড়বে গরু মহারাজকে? এই সাফারিতে ১ম বার আমি গিয়েছিলাম গুরু মায়ের সঙ্গে। প্রায় ১৫০ জন ভক্ত ছিলেন। ৩৩ টা দেশের লোক ছিল। তো গুরু মহারাজ যেখানে পৌঁছান, মরীচি প্রভু এসে রিপোর্ট দেন। পৌঁছানোর পরে গুরু মহারাজ যাবেন। গুরু মহারাজ তো একটু শেষে যান। আগে ভক্তরা গিয়ে কে কোথায় থাকবে সেটেল হয়ে যান। তারপর গুরু মহারাজ ধীরে, ধীরে গিয়ে পৌঁছান। তারপরে গুরু মহারাজকে রিপোর্ট দেবেন, কোন ভক্ত কোথায় আছেন। এই ২ জন ভক্ত এরা স্বামী-স্ত্রী এত নম্বর রুমে আছেন, ওই ওখানে আছেন, ওই ওখানে আছে। পুরো লিস্ট শোনাবেন। তখন গুরুমা শান্ত হবেন যে হ্যাঁ, ভক্তদের সব থাকার ব্যবস্থা হয়ে গেছে। তারপরে গুরু মহারাজ বলবেন, ওকে, এ বয়েল খেতে পছন্দ করে, এরা বেশি ঝাল খেতে পারে না, এরা ফল খেতে পছন্দ, সব লিস্ট দেবেন। সেই রকম সবার অ্যারেঞ্জমেন্ট হবে। এবং ওখানকার লোকাল ভক্তরা গুরু মহারাজের জন্য অনেক প্রসাদ তৈরি করে গুরু মহারাজ একটু, একটু টেস্ট করেন। যেগুলো উনার খাওয়ার ডায়েটিং আছে টেস্ট করেন। টেস্ট করার পরে বলেন, "দেখো, ওই দেশের ওই ভক্তটা, উনার মনে হয় আজকে খাওয়া-দাওয়া ঠিক হয়নি। এই আইটেমটা ওকে দেবে।" আমি জানতে পেরেছি ওই ভক্তটা আজকে ভালোভাবে খায়নি। ওর মনে হয় পছন্দ হয়নি। এই আইটেমটা নিয়ে তারপরে ভক্তরা তো প্রত্যেক ভক্তের কিছু না কিছু কর্মদক্ষতা আছে তো। কেউ ভালো গায়, কেউ ভালো বাজাতে পারে, কেউ ম্যাজিক দেখাতে পারে। গুরুমা জানেন কে কোনটা পছন্দ করে। ওকে বলে ডেকে, ডেকে যদি ও রাত হয়ে যাচ্ছে, গুরুমা যে ক্লাস লেট হয়ে যাচ্ছে, গুরুমা ডেকে, ডেকে ওকে বলো একটু ম্যাজিক দেখাবে। লোকাল বক্তারা উপস্থিত হয়েছেন গুরু মহারাজের বক্তব্য শোনার জন্য। গুরু মহারাজ কখন বক্তব্য দেবেন সেই হাঁ করে বসে আছে। গুরু মহারাজ সবাইকে সন্তুষ্ট করার জন্য। আচ্ছা, ও একটা ছোট্ট ভজন গাইবে, হ্যাঁ? ওকে একটু দাও, একটু গাক। কাকে বলবে, "এই তুমি মাইক্রোফোনটা ধরো, তুমি শুধু বলবে কোথা থেকে এসছো, কিভাবে ভক্ত হলে।" তো প্রত্যেকে, প্রত্যেকের যত্ন নেওয়া, প্রত্যেকে যার, যার ক্যালিবার মানে যোগ্যতা আছে তাকে সেই যোগ্যতাকে সম্মান দেওয়া। এইটা খুব ফলো করেন। গুরু মহারাজের যত্ন হয়ে গেল না? যত্ন বললাম, নাম জপ বললাম। গুরু মহারাজের প্রচার সম্বন্ধে একটু বলি। গুরু মহারাজ জাস্ট বোম্বেতে এই ২০০৮ এ অপারেশন কমপ্লিট হয়েছে। ১ম প্রচারে বেরিয়েছেন, গেছেন দুবাই। তো গুরু মহারাজ স্টেজে উঠেছেন। একটা বড় হল প্রোগ্রাম হচ্ছে আবুধাবিতে। তো আমি সেই প্রোগ্রামে ছিলাম। আমিও অপেক্ষা করছিলাম গুরু মহারাজ আসবেন। ১ম তিনি এই চিকিৎসা করে বিদেশে বেরিয়েছেন। তো আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন গুরু মহারাজকে দেখবেন। প্রচুর লোক এসছে, প্রচুর। কেননা গুরু মহারাজের এই অসুস্থতার জন্য সবাই কত জপ করেছে, প্রার্থনা করেছেন। গুরু মহারাজ সেই সময় খুব অবস্থা ততটা ভালো ছিল না। সবাই গুরু মহারাজকে ফিরে পেয়েছেন। সবার কি উৎসাহ গুরু মহারাজকে দর্শন করবেন। এবং সেই সঙ্গে অনেক রেস্ট্রিকশন ছিল। গুরু মহারাজের কাছে যাওয়া যাবে না, গুরু মহারাজকে টাচ করা যাবে না। অনেক ব্যারিকেড, অনেক লবি তৈরি করা হয়েছে। সবাই খুব গুরু মহারাজের সুস্থতা চিন্তা করে সবাইও খুব সতর্ক আছে। আমরা কাছে যাব না, কিন্তু দূর থেকে গুরু মহারাজকে দর্শন করব। তো গুরু মহারাজ উঠলেন স্টেজে, সে বিশাল হরিধ্বনি, উলুধ্বনি, কি আনন্দ সবাই আজকে পেয়ে। আরেকটা মজার কথা, ওই হলে প্রায় 40% ছিল বাঙালি ভক্ত। তো বাঙালিদের উৎসাহ আরো বেশি। তারা জোর, জোর করে হরিধ্বনি দিচ্ছেন, গুরু মহারাজ কি জয় দিচ্ছেন, আর মাতাজিরা উলুধ্বনি দিচ্ছেন। আর গুরু মহারাজও তাদের উৎসাহে আরো উৎসাহ দিতে শুরু গুরু বলছেন,
আরো উলুধ্বনি, আরো হরিধ্বনি, আরো জোরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো এই উলুধ্বনি আর হরিধ্বনি প্রায় 10-12 মিনিট গোরমা চলতে, কেন তারা খুব সতর্ক ছিল, হয়তো আমরা বেশি চিৎকার করতে পারবো না, উলুধ্বনি দিতে পারবো না, নিশ্চয়ই গরু মাছ অনেক আর গরু মাছের কাছ থেকে উৎসাহ পেয়ে চলতেই আছে, চলতেই আছে। আর দেখছিলাম সত্যিকারে এমন একটা ভাবাবেগ তৈরি হয়ে গেছিল, অনেকের চোখে জল আসছিল, আমার চোখে তো জল আসছিল, আমি উপলব্ধি তো দেখছিলাম, আনন্দে সবাই কাঁদতে শুরু করেছেন গরু মাছকে পেয়ে আর গরু মাছের উৎসাহ পেয়ে। আমি দেখছিলাম যারা সামনে বসেছে অপলক নয়নে গরু মাছকে হাঁ করে তাকিয়েছেন। গরু মাছ কীর্তন শুরু করলেন, জয় রাধা মাধব লেকচার শুরু করলেন, প্রায় ভক্তরা মানে একদম স্তম্ভিত হয়ে গেছেন গরু মাছ সামনে এসে। গরু মাছকে পেয়ে এত আনন্দ পেয়েছিল সবাই। গরু মহারাজ লেকচার শুরু করলেন। প্রথম মুখ খুলেছেন গরু মাছ, বলছেন, আমি বোম্বে থেকে এলাম। তো বোম্বেতে আসতে আসতে রাস্তায় হোর্ডিং দেখলাম, বড় বড় কি বলে যে অ্যাডভার্টাইজ লেখা আছে, কোন বনেগা ক্রোড়পতি। তো আমিও এখানে জিজ্ঞাসা করছি, এই হলে যারা যারা আছেন, এখানে কেউ আছো কি কোটিপতি হতে চাও? কেউ আছো এখানে? তো ভক্তরা বুঝতে পারে গুরু মহারাজ কি বলছেন। বলছে, আমি জিজ্ঞাসা করেছি সেই অমিতাভ বচ্চনের কথা, কোন বনেগা ক্রোড়পতি, এখানে কেউ আছো কি তোমরা ক্রোড়পতি হতে চাও? কেউ হাত তুলছে না। গুরু মহারাজ এরকম তাকাচ্ছে, কেউ হাত তুলছে না। তো যেহেতু গরু মাছ এরকম করে তাকাচ্ছেন, তো 2-4 জন হাত উঠিয়েছে, বলে এখানে আসো। স্টেজে ডেকে বলছেন, জপমালা হাতে দিয়েছেন, প্রতিদিন 8 মালা করে জপ করবে, 1 বছরের ক্রোড়পতি হয়ে যাবে। হয়তো আপনারা হিসাব করে দেখবেন, এক মালা মানে 108টা মহামন্ত্র। তো একটা মহামন্ত্রে কত নাম আছে? 16 নাম। 16 নাম ইন্টু 108 ইন্টু কত? 8, 8 কি 12 বলেছে আমার খেয়াল পড়ছে না। ইন্টু 8 ইন্টু 365 করবেন, দেখেন তো ক্রোড় হয় কিনা, একটু হিসাব করে দেখবেন। তারপরে ওকে, ক্রোড়পতি হয়ে গেছে কয়জন। এবার লাখপতি কেউ হতে চাও? লাখপতি। তো এইটা দেখে লাখপতিতে অনেক হাত উঠেছে। তো গরু মাছ তাকাচ্ছে, ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করছে, এতগুলো হাত উঠেছে, মালা আছে তোমাদের কাছে? বলছে, আমাদের কাছে বেশি জপমালা নেই। তো গরু মাঝে একটু চুপচাপ হয়ে গেল, মানে ঠিক সন্তুষ্ট হলো না। সব এত জপব্যাগ থাকলে বা জপমালা থাকলে আমি সবাইকে আজকে যারা নতুন ভক্ত, যারা মালা জপ করছেন, সবাইকে আজকে লাখপতি বানিয়ে দিয়ে যেতাম। তখন লিডার বলছেন, ঠিক আছে গরু মহারাজ, তো যারা যারা হাত তুলেছেন তাদেরকে উপরে ডাকুন, আমাদের যে কটা জপমালা আছে দেব, বাকি আমরা নাম লিখে রাখবো, এবং আজকে লাখপতির প্রতিজ্ঞা করিয়ে তাকে আমরা জপমালা দেব পরে। তো তখন গুরুমাজ বলে, তুমি অ্যানাউন্স করো। তখন উনি ঘোষণা করছেন যে আজকে যারা যারা নতুন এসছেন আপনারা আসুন, গুরুমাজ আপনাদের আশীর্বাদ দেবেন, আপনারা লাখপতি হয়ে যাবেন। তো অনেক লোক এসেছিল, সবাইকে উপরে উঠতে দেয়নি, নিচে দাঁড়িয়েছিল। গুরুমাজ বললেন, সবাই তোমরা নাম দাও, আমাদের কাছে এই জপমালা আছে, আমি কয়টা জপমালা দিচ্ছি তোমাদেরকে, তোমরা প্রতিদিন 2 মালা করে জপ করবে, তোমরা মাসেই লাখপতি হয়ে যাবে। তো তারপরে লেকচার দিলেন, তারপরে ঘরে এলেন। তখন লিডার ঘরে এসেছিল, গুরুমাজ জিজ্ঞাসা করছেন, আচ্ছা আজকে কতজনকে আমি মালা দিলাম? তো উনি বলছেন, গুরু মহারাজ আপনার বক্তব্য শ্রবণ করে, আপনার এই যে স্কিম, লাখপতি স্কিম শুনে আমাদের আজকে প্রায় 10% নতুন লোক এসেছিল, সবাই জব করা শুরু করে দিয়েছেন আজ থেকে। গুরু মহারাজ বলছেন, এই স্কিমটা আমার নয় তো, মহাপ্রভু নিয়ে এসছেন, সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, এবং মহাপ্রভু চেয়েছেন সবাই হরিনাম করবে, তাই করছে লোকে। ইদানিং গুরু মহারাজ একটা কথা ক্লাসে প্রায় বলেন, আপনার লক্ষ্য রেখেছেন কিনা, লাস্ট শনিবার ক্লাসেও বলেছেন। অ্যাকচুয়ালি শনিবারের ক্লাসটা, যে লকডাউনে গুরু মহারাজ শনিবার ক্লাস দিয়েছেন বা আবার শুরু করেছিলেন, শনিবারের ক্লাসটা শুধু ভাগবত ক্লাস নয়, কিন্তু একদম শিষ্যদের প্রতি ব্যক্তিগত নির্দেশ। আপনি প্রতিটা কথা বারে বারে শুনবেন গুরু মহারাজ কি বলতে চাইছে। গুরু মহারাজ এই লাস্ট ক্লাসে বলে গেলেন যে মহাপ্রভু যখন ছিলেন, তার প্রচারের মাধ্যমে
মহাপ্রভু সবাইকে উদ্ধার করেছেন। মহাপ্রভুর সময় সবাই চলে গেছেন মহাপ্রভুর সঙ্গে। এবারে আবার এসছেন কিছু জীব, আমাদের প্রচারের জন্য মহাপ্রভু দিয়েছেন। আমাদের ডিউটি হচ্ছে তাদেরকে উদ্ধার করা। প্রভুপাদ বলেছেন, আমার ইস্কনের সমস্ত গৃহস্থ ভক্তরা পরমহংস হবে। তো তোমরা সবাই প্রভুপাদের গ্রন্থগুলো ভালো করে পড়ো আর প্রচার করো। এই ব্যাস পূজার আগের দিন, ব্যাস পূজার দিন, ব্যাস পূজার পরের দিন একই কথা, শুধু গৃহস্থ ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ভালো করে ভজন করো, পরমহংস হয়ে যাও, উদ্ধার করো। তো আর ব্যাস লাস্ট দিন তো কিভাবে সংসারে ছেলে জন্মাবে না মেয়ে জন্মাবে, কি হবে, ওইটার উপরে পুরো ক্লাসটা তিনি দিলেন। কয় ধরনের পুত্র হয়, কিভাবে সে পুত্ররূপে জন্মগ্রহণ করে, সব ডিটেলস। অ্যাকচুয়ালি আমাদের একদিনের ব্যাস পূজা ছিল। ব্যাস পূজার দিন করে আমরা গরু মাছ বলেন আমি একদিন থাকবো, কিন্তু আমরা প্ল্যান করলাম ঠিক আছে গরু মাছ একদিন দেবেন, বাকি আমাদের গরু মাছ যে সিনিয়র শিষ্য আছেন, শিশুমাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, ভক্তি পুরুষোত্তম মহারাজ, আমরা অর্গানাইজ করছিলাম। তো গরু মাছকে রাত্রে যখন এলেন স্টেজে ব্যাস পূজার দিন, তো গরু মাছ যখন স্টেজ ছেড়ে পিছনে গেলেন, গরু মাছকে জিজ্ঞাসা করেন, গুরু মহারাজ প্যান্ডেল ভর্তি আপনাকে দর্শন করার জন্য, আপনার কথা শোনার জন্য, গুরু মহারাজ কালকে কি আমাদের দর্শন দেবেন, কিছু আশীর্বাদ দেবেন? তো আমি দেখি যে গুরু মহারাজকে দেখলেই অটোমেটিক একটা আমাদের ভেতরে উৎসাহ, উদ্দীপনা আমরা ফিরে পাই। যদিও গুরু মহারাজ অসুস্থ, কিন্তু গুরু মহারাজকে সামনে দেখলেই গুরু মহারাজ যে কর্মদক্ষতা, পরিশ্রম, সত্যি আমরাও গুরু মহারাজের সঙ্গে পড়ে এতটাই উৎসাহ পেয়ে যাই। তো সেটাই যে গুরু মহারাজের অনন্ত লীলা, অনেক কথা রয়েছে। গুরু মহারাজ তিনি যতদিন আমাদের কাছে থাকবেন, আমরা শুধু নয় সারা জগতেরই মঙ্গল হবে। তো আমাদের সকলের কর্তব্য, আমরা যারা গুরু মহারাজ কাছে দীক্ষা নিয়েছি, গুরু মহারাজ যেরকম আমাদের যত্ন নিয়েছেন, নিচ্ছেন, আমাদের যতটুকু কর্তব্য, আমাদের দায়িত্ব, গুরু মহারাজের জন্য আমরা ভগবানের কাছে, নরসিংহদেবের কাছে, রাধা মাধবের কাছে প্রার্থনা করব। বিশেষ করে আমরা গুরু মহারাজের উদ্দেশ্যে বেশি করে কমপক্ষে ২ মালা করে জপ করি প্রতিদিন, এবং সেটাই গুরু মহারাজকে শক্তি যোগাবে। আমাদের যে যেখানে অসুস্থ হয়ে পড়ি, যদি এই প্রসঙ্গ, এই এই মেসেজটা গুরু মহারাজের কাছে পৌঁছায়, গুরু মহারাজ সঙ্গে সঙ্গে তার জন্য প্রার্থনা করেন, তার জন্য কিছু মেসেজও পাঠান। আপনারা দেখবেন রাত্রে চৈতন্য ক্লাসের পরে তিনি ওখান থেকে কোনো ভক্ত যখন বলছেন গুরু মহারাজ আমার এই অসুবিধা, বলে আমি তোমার জন্য প্রার্থনা করি। তো আমাদেরও কর্তব্য গুরু মহারাজের জন্য সম্মিলিতভাবে, আমরা যদি প্রায় ৭০,০০০ গুরু মহারাজের শিষ্য আছে, ২ তো মালা করে জপ করলে কত জপ হয়ে যায়। আর সেটার থেকে আরেকটা বড় কথা হচ্ছে, অ্যাটলিস্ট আমাদের যেটা নিয়মিত ১৬ মালা জপ, আমরা যেন একটু ভালো করে জপ করি, ৪টা নিয়ম পালন করি, এবং প্রভুপাদের গ্রন্থ পড়ি। গুরু মহারাজ যেটা চাইছেন সেটাও গুরু মহারাজকে শক্তি যোগাবে। অ্যাকচুয়ালি গুরু মহারাজের একটু বর্তমান পরিস্থিতিতে গুরু মহারাজের একটু বিশ্রামের প্রয়োজন, প্রচুর বিশ্রামের প্রয়োজন। তো গুরু মহারাজ এইমাত্র ঘুরে এলেন পুরো আমেরিকা, পুরো ২-২.৫ মাস। তারপরে আরেকটা হচ্ছে টাইম, এখানে এখন রাত্রি, আমেরিকায় এখন পুরো বিপরীত। এইগুলো শরীরের এখন নিতে পারে না। এখন গুরু মহারাজ যেদিন এলেন কলকাতায় রথের দিন, তো পরের দিন আমি কলকাতা গিয়েছিলাম গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমি জানতাম গুরু মহারাজ প্যান্ডেলে গেলে ক্লাস দেবেন, তো প্যান্ডেলে গিয়ে শুনলাম গুরু মহারাজ আসছেন না। তো গুরু মহারাজের ঘরে গেলাম, তখন গুরু মহারাজ ঘুম থেকে উঠলেন, তখন বাজে রাত্রি ৯টা। তো আমি ওয়েট করছিলাম গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করব। গুরু মহারাজ ঘুম থেকে উঠে বাথরুমে স্নান করে বেরোলেন। গুরু মহারাজ কারো কাছ থেকে জেনেছেন যে আমি বাইরে অপেক্ষা করছি। গুরু মহারাজ আমাকে ডাকলেন। তো গুরু মহারাজ প্রসাদ পেতে শুরু করবেন তার আগে আমাকে ডেকেছেন। তো আমি গিয়ে প্রণাম করলাম, বলে তুমি কোত্থেকে এলে? অনেক কথা হওয়ার পরে আমি বললাম গুরু মহারাজ অ্যাকচুয়ালি আমি গেলাম প্যান্ডেলে, আপনি ক্লাস দেবেন, তো অনেক ভক্ত অপেক্ষা করছিল। তখ- তখন গুরু মহারাজ বলছেন আসলে ব্যাপারটা হয়েছে কি জানো, আমি আমেরিকা থেকে ফিরলাম, আমার রাত্রে ঘুম হয় না, সারাদিন ঘুমাচ্ছি।
তো এই মাত্র আমার ঘুমটা ভাঙলো, আমি কি করে ক্লাস দিই? গুরু বোঝাতে চেয়েছেন শরীর এখন পারমিট করছে না। এটা তো হয়, কিন্তু আপনি অন্য কোথাও থেকে ঘুরে এলেন, ঘরে ঘুম ধরে না, আর একদম দিন রাত উল্টো। তো গুরু মহারাজের সার্ভেন্ট যে সেক্রেটারি রয়েছেন মহাবরা বাবু উপলব্ধি করছেন গুরু মহারাজের প্রচুর বিশ্রামের প্রয়োজন, কিন্তু গুরু মহারাজ চাইছেন আগের মতো ফুল স্পিডে সেবা করব, মিটিং করব, সব জায়গায় যে যেখানে ডাকছেন সেখানে যাব, অনুষ্ঠানে অনেক মহারাজ প্রবল ইচ্ছা। তো আপনারা দেখবেন যেদিন গুরু মহারাজ মায়াপুর ছেড়ে গেলেন চেন্নাই, ওই দিনও মেসেজ ছেড়েছেন যে আমি চেন্নাই যাচ্ছি, আমার ডাক্তাররা, আমার সার্ভেন্ট গুরুরা বলছে আপনাকে একটু চেক আপ করতে হবে, কিন্তু আমি তো কিছু ফিল করছি না। পড়েছেন না অনেকে মেসেজটা? তো এই ধরনের গুরু মহারাজের প্রবল উৎসাহ, উদ্দীপনা কেবল আমাদেরকে জাগিয়ে রাখার জন্য। আছে না গীতায়, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতরের জন্য। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, তার অধস্থান তার নেতৃত্বে যারা রয়েছেন তারাও সেটা অনুসরণ করে। তো আমরা কৃতজ্ঞতা জানাই গুরু মহারাজের কাছে, আমাদের মতো ব্যক্তিকে তিনি শিষ্যরূপে গ্রহণ করেছেন। আমাদের অক্ষমতাই গুরু মহারাজকে এফেক্ট করছে। তা আমরা সবাই যেন সম্মিলিতভাবে এই বিষয়ে অত্যন্ত সতর্ক হই। তো আমরা আমাদের কর্তব্য, গুরু মহারাজের কাছে দীক্ষার সময় যে প্রতিজ্ঞা আমরা করেছি, এবং পাশাপাশি যে থাকেন আমার জুনিয়র বা সিনিয়র, তো বিশেষ করে জুনিয়রদেরকে ও উৎসাহ দেওয়া, তুমি তো দীক্ষা গ্রহণ করেছো, নিয়মগুলো ভালো করে পালন করো, ভালো করে জব করো, 2 মালা এক্সট্রা জব করো। গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ মহারাজ, অশেষ ধন্যবাদ। সুন্দর সুন্দর গুরু মহারাজের এই লীলা বিলাস আপনি বর্ণনা করলেন। আপনাকে আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং আমাদের ভক্তি নিবেদন করছি। সবাই একসাথে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে জয় জয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি জয়। জয় परमाराध्य गुरु महाराज की जय। श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय।